আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন তিনি। বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 23 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী বিমানটি। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দেশের মাটিতে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথমে 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটের সম্বর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটে যাত্রা বিরতি উপলক্ষে সিলেট বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানবো সহকর্মী দীপু সিদ্দিকের কাছে। আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি তার কাছে। দীপু, সিলেট ওসমানী বিমানবন্দর এবং আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকার ঠিক বাইরে অবস্থান করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের যাত্রা বিরতিকে কেন্দ্র করে ওসমানী বিমানবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ যাত্রী এবং গণমাধ্যম কর্মীদেরও বিমানবন্দর এলাকার বাইরে অবস্থান করতে নিরাপত্তা রক্ষী বাহিনী নির্দেশ দিয়েছে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা চাদরে দেখে রাখা হয়েছে, কারণ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ, র্যাব এবং সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে। এক কথায় বলতে গেলে তারেক রহমানের এই যাত্রা বিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়। দীপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকতুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কনক, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর সড়কে। আপনারা জানেন যে আজকে বেলা দুপুর 12টা 45 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে অবতরণ করবেন। অর্থাৎ দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আজকে। তো আপনারা জানেন যে এই তার আশাকে কেন্দ্র করে বিমানবন্দর এর ভিতর এলাকা 8 নম্বর গেট থেকে শুরু করে এই যে মূল সড়ক রয়েছে, পুরো সড়কের মধ্যেই এক ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে পুলিশ, রয়েছে র্যাব, রয়েছে এবং সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছে। এই যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়কের যে উপর রয়েছে, এই উপরেও সেনাবাহিনীর লোকজন নেতাকর্মীদের উঠতে দিচ্ছে না এবং খুব পাশেই তাদেরকে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। 17 বছর পরে তার নির্বাসিত জীবনের অবসান ঘটবে। তার যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তাকে কেন্দ্র করে এই কঠোর অবস্থান রয়েছে। আপনারা দেখছেন যে এই নেতাকর্মীরা যারা এখানে রয়েছে, এর মধ্যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছে, যুব দলের নেতাকর্মীরা রয়েছে। তারা এই সড়কের যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলার দায়িত্বটুকু ঠিক মতো কাজ করছে কিনা সেটিও দেখার চেষ্টা করছেন। আমাদের সাথে রয়েছেন শরীফউদ্দিন জুয়েল, যুব দলের কেন্দ্রীয় নেতা, উত্তরের নেতা। আমরা তার কাছে একটু শুনবো যে এই যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, আপনারা স্বেচ্ছাসেবক দল রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করছেন, কি কি বিষয় লক্ষ্য রাখছেন? আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সকালবেলা থেকে আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা তাদের সাথে সহযোগিতা আছি এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি থেকে শুরু করে অন্যান্য যারা আছে, আমরাও বিএনপির নেতারা আমরা দেখেছেন, আমরা আমাদের নিজস্ব একটা শৃঙ্খলা, আমাদের টিম তৈরি করা হয়েছে নিরাপত্তা। আমরাও 3টে স্তরে আমরা সেই নিরাপত্তা, বিশেষ করে কেউ যেন এখানে অযাচিতভাবে কেউ যেন ঢুকে পড়তে না পারে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং কেউ যেন এখানে কোনোভাবে বিশৃঙ্খলা ভাবে না দাঁড়িয়ে রাস্তার যেন যান চলাচলের জন্য সুবিধা হয়, সে লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কাজ করছি। সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশ যেন বিরাজ করে, উৎসব মুখর পরিবেশের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের যেন কোনো অহেতুক কোনো ঘটনা যেন না ঘটে, এই ব্যাপারে আমরা আমাদের শৃঙ্খলা বা যেটা তৈরি করা হয়েছে সেই বাহিনীর সদস্যরা আমরা অত্যন্ত সজাগ রয়েছি। আপনারা শুনছিলেন যে যুব দলের এই উত্তরের নেতা বলছেন যে এখানে যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলা বলয়
মুক্তভাবে করার জন্য অযাচিতভাবে কেউ এখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই তারা এখানে কাজ করতেছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালে অর্থাৎ অনির্বাচিত যে নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুত্র হলেও সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে নিজের স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখে গেছেন তিনি। 11 সরকারের অমানসিক নির্যাতন আর প্রাণনাশের শঙ্কায় দেশ ছেড়ে যেতে হয় তাকে। তবে নির্বাসনে থেকেই দলের সংকটে হাল ধরেছেন এবং বিএনপিকে করেছেন আরও সংগঠিত, প্রমাণ দিয়েছেন যোগ্য নেতৃত্বের। নিয়াজ মাকদুমের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2007 সাল জানুয়ারি মাস, সেনাবাহিনীর হস্তক্ষেপে 111-এর সরকার। দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখনই অনেকে অনুমান করেছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মাত্র মাস 6 আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় রিমান্ডের সময় তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন না। হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। তার দল বিএনপি বলছে তারেক রহমানের জীবননাশের শঙ্কা দেখা দেয়। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো। 5 আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে 111 সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয় 11 সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পর খালেদা জিয়া নিজেও আটক হন। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে বেগম খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। সকলের অনুমান ভুল প্রমাণিত হয়। সরকারের প্রবল চাপ উপেক্ষা করে কোনো দেশে না গিয়ে দেশেই থেকে যান বেগম খালেদা জিয়া। 2008 সালের শুরুর দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, ফলে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন হচ্ছে। সব দলের অংশগ্রহণ প্রয়োজন। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। কিন্তু 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম খালেদা জিয়া। কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু বিএনপি নেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মুক্তি পাওয়ার আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এর 8 দিনের মাথায় 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতালে যান খালেদা জিয়া। প্রায় 2 ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
তারেক রহমানের দেশ ছাড়ার সাথে সাথে বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। একটি রাজনৈতিক সমঝোতা করে তারেক রহমান দেশ ছেড়েছেন। অন্তত ৩ বছর রাজনীতি না করার শর্তেও রাজি হয়েছিলেন। সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়েছেন তারেক রহমান। এসব কথা ভেসে বেড়াতে থাকে। আসলে এসবের কোনো সত্যতা আজও মেলেনি। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের পর্যবেক্ষণ হচ্ছে, বেগম খালেদা জিয়া বেশ ভালো করে বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং ১ বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। ২০০৮ সাল থেকে ২০২৫ দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দল পরিচালনা করেছেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আবেগ, প্রত্যাশা ও আশার প্রতীকে পরিণত হয়েছে। একজন রাজনৈতিক নেতার প্রবাস জীবন ও দেশে ফেরাকে কেন্দ্র করে এমন গণজাগরণ ও কৌতূহল বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা গেছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ৩০০ ফিটে তারেক রহমানের সম্বর্ধনা মঞ্চের সামনে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জাহাঙ্গীর, সম্বর্ধনা স্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? কনক, দীর্ঘ ১৭ বছরের যেই প্রতীক্ষার অবসান, বিএনপির অগণিত নেতাকর্মী, দেশবাসী সেই প্রতীক্ষার আজকে কিছুক্ষণ পরেই সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের বিএনপির নেতাকর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিএনপির লাখো লাখো নেতাকর্মী পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট রোডটি রয়েছে সেখানে এসে হাজির হয়েছে এবং সেটা গত দুদিন ধরেই তারা এখানে অবস্থান করছেন। দেশের প্রতিটি প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে, তারা শীতকে উপেক্ষা করে তারা এখানে সমবেত হয়েছেন এবং তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা এখানে হাজির হয়েছেন। তারেক রহমান, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এমন একটি দিনের জন্য তারা 17 বছর ধরে অপেক্ষা করছেন তাদের নেতাকে সচক্ষে দেখার জন্য। আজকে তাদের সেই আকাঙ্ক্ষা, সেই তাকে দেখার যে তৃষ্ণা, সেটা আজকে তারা পূরণ হবে তাদের। সেই কারণে তারা অনেক উচ্ছ্বসিত। আপনার এই সংবর্ধনার শুরু এবং শেষ আসলে কোথাও এটা আসলে কারোর জানা নেই। মানে লাখো লাখো নেতাকর্মী ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং এই জনস্রোত আপনার আসা শুরু হয়েছে অনেক আগেই। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরেই সেখান থেকে তিনি এই সংবর্ধনা স্থলে এসে হাজির হবেন এবং তারপর তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে হাতে জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা এখানে এসেছেন। অনেক দিনের প্রত্যাশা তাদের, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। বিএনপির তরফ থেকে গতকালকে জানানো হয়েছিল, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছিলেন যে তারা এখানে 1.5 কোটি মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করেছিলেন। তো আমরা সেটি আজকে ভোর রাত থেকেই এখানে দেখতে পেয়েছি যে প্রচণ্ড। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি সম্বর্ধনা সমাবেশে যোগ দিয়ে এভার কেয়ারে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন তারেক রহমান। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তিনি। গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে যাবেন ৩০০ ফিটের সম্বর্ধনায় শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন। পরে মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন তিনি। শুক্রবার বাদ জুমা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এছাড়াও রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আহতদের খোঁজ নেবেন তিনি। শনিবার ভোটার হতে আবেদনের জন্য যাবেন নির্বাচন কমিশনে। সেদিন শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে মানুষের ঢল নেমেছে
রাজধানী জুড়ে। সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই পায়ে হেঁটে সমাবেশস্থলে যেতে দেখা গেছে তাদেরকে। এ সময় দলীয় পতাকা ও ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। তারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে আজ গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু হয়েছে। আমরা সব অনেক আনন্দিত, আমরা সব অনেক খুশি এবং 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, বিএনপি পাস করবে তারেক রহমানের নেতৃত্বে। আমাদের লিডার আসছে, আমাদের তো আজকে আনন্দের দিন। আজকের আনন্দের দিন। আমরা সবাই কালকে সারা রাত জাগা ছিলাম। আজকে সবাই যার যার এলাকা থেকে আমরা আমাদের 300 ফিট লিডারকে অভ্যর্থনা জানানোর জন্য চলে যাচ্ছি। এটা একটা বিশাল আনন্দের দিন বাংলাদেশের মানুষের জন্য। আজকে যে খুশির দিন সেটা সার্থক হয়েছে, যে দীর্ঘ 17 বছর হামলা মামলা জেল কাটা সাজা কাটার সেটা সার্থক হয়েছে, যে গণতন্ত্র দেশে আছে, লিডার দেশে আছে। সেই জন্যই আমাদের সবাই খুশির মনে আজকে, যে বাচ্চা জন্ম হলে যে এত খুশি হয় না, আজকে আমাদের যে এত খুশি হয়েছি। এই দেশনায়ক তারেক রহমান আসবে আমাদের মাঝে, আমরা তার মাধ্যমে এই সুষ্ঠু একটা গণতন্ত্র দেশ, দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত, আমরা তার মাধ্যমে একটা সুশৃঙ্খল একটা রাষ্ট্র আমরা চাই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।